তোমাদের বই থেকে এক্সাম্পল 4টা যদি আমি একটু রিডিং পড়ি, তোমরা দেখো এখানে লেখা আছে হচ্ছে a rope of length L is attached to a vertical wall and a point on the surface of a uniform sphere of radius A. If the weight of the sphere is W, then show that the tension of the rope is T equal this. তো এখানে আসলে কি বলা হয়েছে সেটা আমি ফিগার ড্র করলে ভালো বুঝতে পারবা। তো আমি সরাসরি ফিগারটা ড্র করে ফিগারের সাহায্যে বুঝিয়ে দিই, সবাই খেয়াল করো। তো আমি এখন ফিগারের সাহায্যে মেইনলি বোঝাচ্ছি। ফিগারটা দেখলেই তোমরা কোশ্চেন বুঝতে পারবা যে ওখানে কি বলা আছে। দরকার হয় তোমরা তারপরে আরেকবার রিডিং পড়বা যে দেখি ঠিক আছে কিনা। ওকে সবাই দেখো, আমি ফিগার ড্র করতেছি। মনে করো এটা একটা ওয়াল, এটা একটা ভার্টিক্যাল ওয়াল, এটা একটা ভার্টিক্যাল ওয়াল। যেটা বলতেছিলাম, একটা ভার্টিক্যাল ওয়াল আছে। এই ভার্টিক্যাল ওয়ালে একটা স্ফেয়ার রাখা হয়েছে। দেখো এটা কিন্তু একটা ভার্টিক্যাল ওয়াল। এই ভার্টিক্যাল ওয়ালে এটা দেখো একটা স্ফেয়ার। ভার্টিক্যাল ওয়ালে যদি কোনো স্ফেয়ার এভাবে রাখা হয়, ভার্টিক্যাল ওয়ালে যদি কোনো স্ফেয়ার এভাবে রাখা হয়, তো তাসফিয়া তখন কি ঘটনা ঘটতে পারে? স্ফেয়ারটা কি ওখানেই থাকবে? এই যে ওয়ালের সাথে আছে। এই যে তুমি মনে করো তুমি হাতে একটা বল নিলা, নিয়ে তোমার সামনে আছে ওয়াল, তুমি ওয়ালের সাথে রেখে দিলা। তুমি বলটা নিয়ে তুমি ওয়ালের সাথে রেখে দিলা, বলটা কি থাকবে ওখানে? এক্স্যাক্টলি। এটা দেখো সেই ভার্টিক্যাল ওয়াল। এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়াল। এই ভার্টিক্যাল ওয়ালের সাথে একটা স্ফেয়ার রাখা হয়েছে। তো খুবই স্বাভাবিক সে কিন্তু নিচের দিকে পড়ে যাবে। কেননা তাকে তো আসলে কোথাও আহ, এখনো পর্যন্ত বাধা হয়নি, জাস্ট ওয়ালের সাথে রাখা হয়েছে। তাহলে কোনো একটা ভার্টিক্যাল ওয়ালের সাথে যদি কোনো স্ফেয়ার এভাবে রাখা হয়, সে কিন্তু অবশ্যই নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই যে এই যে স্ফেয়ারটা আছে, নিশ্চয়ই স্ফেয়ারের একটা সেন্টার আছে। স্ফেয়ারের একটা সেন্টার আছে। তো এই সেন্টার থেকে স্ফেয়ারের যে ওয়েটটা আছে ডাব্লিউ, স্ফেয়ারের যে ওয়েটটা আছে ডাব্লিউ, সেই ডাব্লিউ কিন্তু কাজ করবে ভার্টিক্যালি নিচের দিকে। স্ফেয়ারের যে ওয়েটটা আছে ডাব্লিউ, সেই ওয়েটটা কাজ করবে ভার্টিক্যালি নিচের দিকে। এখন তার মানে যদি স্ফেয়ারটাকে এখানে ধরে রাখতে হয়, তাহলে তোমার স্ফেয়ারকে এই উপর থেকে কোনো কিছু দিয়ে কোনো একটা রোপ দিয়ে আটকে রাখতে হবে। অর্থাৎ মনে করো এখানে একটা স্ফেয়ারের একটা আংটা আছে, আংটা, স্ফেয়ারের একটা আংটা আছে এখানে, সেটার সাথে একটা রোপ দিয়ে এখানে তাকে অ্যাটাচ করে দেওয়া হলো, তাহলে কিন্তু স্ফেয়ারটা থাকবে। তার মানে দেখো, এইখান থেকে একটা রোপ দিয়ে, এই যে একটা রোপ দিয়ে স্ফেয়ারকে অ্যাটাচ করা হলো, কার সাথে? এই ওয়ালের সাথে। তাহলে এখানে হয়তো বা স্ফেয়ারের সাথে একটা আংটা ছিল, ওই আংটার সাথে রোপটা দিয়ে তাকে অ্যাটাচ করে দেওয়া হলো এখানে। সো স্ফেয়ারটা কিন্তু এখানে থাকলো। ভালো কথা। এই যে রোপটা আছে, এই রোপের একটা লেন্থ আছে। লেন্থ কোশ্চেনে বলা আছে এল। কোশ্চেনে বলা আছে যেই রোপটা দিয়ে স্ফেয়ারকে আটকে রাখা হবে ওয়ালের সাথে, ওই রোপটার লেন্থ হচ্ছে এল, কোশ্চেনে বলা আছে। আচ্ছা ভালো কথা। তো এই রোপ সব সময় কি চাইবে? মনে আছে যারা আগের ক্লাসগুলি করেছো, রোপ সব সময় কি চায়? মাহি বলো তো, রোপ সব সময় কি চায়? অর্থাৎ রোপ চায় পার্টিকেলকে উপরের দিকে টান দিয়ে ধরে রাখতে। রোপ চায় সব সময়ের জন্য যে কোনো পার্টিকেলকে উপরের দিকে টান দিয়ে ধরে রাখতে। সো এই যে রোপটা তুমি দেখতে পাচ্ছ, এই রোপটা এই পার্টিকেলকে চাচ্ছে উপরের দিকে টান দিয়ে ধরে রাখবে। তার মানে এই রোপের যে টেনশন ফোর্স, এই টেনশন ফোর্স টি কাজ করবে উপরের দিকে। এই রোপটার যে টেনশন ফোর্স টি,
সেটা কাজ করবে উপরের দিকে, কেননা রোপ সবসময় চায় পার্টিকেলকে উপরের দিকে টান দিয়ে ধরে রাখতে। ওকে, এখন দেখো তোমরা কোশ্চেন খেয়াল করলে দেখতে পাবা কোশ্চেনে এই স্ফেয়ারের একটা রেডিয়াস দেওয়া আছে। তোমরা দেখো তো, দেখে বলো তো যে কোশ্চেনে স্ফেয়ারের রেডিয়াস কত বলা আছে। এখানে বলা আছে স্ফেয়ারের রেডিয়াসটা হবে এ। সবাই খেয়াল করো, এটা হচ্ছে স্ফেয়ার রেডিয়াস ভাবা যায়, এটা স্ফেয়ারের রেডিয়াস ভাবা যায়, এটা এ। আবার সবাই খেয়াল করো, এখান থেকে এতটুকুও কিন্তু স্ফেয়ারের রেডিয়াস ভাবা যায়। তো সবাই দেখতে পাচ্ছ, এখান থেকে এতটুকু স্ফেয়ার রেডিয়াস ভাবা যায়, আবার এখান থেকে এতটুকুও কিন্তু স্ফেয়ারের রেডিয়াস ভাবা যায়। আর কোশ্চেনে বলা আছে স্ফেয়ারের রেডিয়াস হবে এ। ওকে, তাহলে এখন আমরা সবাই জানি যে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে তিনটা ফোর্সের দরকার হয়। তিনটা ফোর্স ছাড়া কিন্তু ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করা যায় না। তো খেয়াল করো, আমরা এই যে একটা পয়েন্ট থেকে একটা ফোর্স টি দেখতে পাচ্ছি। আবার দেখো আরেকটা ফোর্স খেয়াল করো, ডাব্লিউ দেখতে পাচ্ছি নিচের দিকে। তাহলে আরেকটা ফোর্স তো আমার দরকার। তিনটা ফোর্স ছাড়া তো ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। তাহলে তোমরা বলার চেষ্টা করো তো আরেকটা ফোর্স কোনটা হতে পারে, এই পয়েন্টে আরেকটা ফোর্স কোনটা হতে পারে। কেউ বলবা না? ওই যে ছিল না যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, মাইনাস না, তাসফিয়া কি বলতেছো? আচ্ছা আচ্ছা, ওই যে একটা ব্যাপার ছিল না যে মনে করো এটা একটা টেবিল, হ্যাঁ এটা একটা টেবিল, এই টেবিলের উপরে তুমি একটা পেন রাখলা, তাহলে টেবিলটা তাকে কি করবে বলো তো? টেবিল কি করবে? টেবিলের উপর তুমি একটা পেন রাখলা, টেবিল কি করবে? ওকে, কারো মাথায় আসতেছে না। টেবিল তাকে রিয়াকশন ফোর্স দিবে। এই বিষয়গুলো কি ফিজিক্সে খুবই কমন না, যে প্রত্যেকটা জিনিসেরই একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে? দেখো তাও কেউ কোনো কথা বলে না। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এটাই তো কথা, যে থার্ড ল যেটা, যে তুমি যদি এটা একটা, এটার কানেকশন দেখো, এই যে এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এই ওয়ালের উপরে এই স্ফেয়ারটা কি হেলানো অবস্থায় আছে কিনা? এই স্ফেয়ারটা কিন্তু হেলানো অবস্থায় আছে। তাহলে কি ওয়াল কি একটা প্রেসার অনুভব করতেছে কিনা এই স্ফেয়ারের কারণে? কারণ স্ফেয়ারটা তো তার সাথে হেলানো অবস্থায় আছে। সো যখনই ওয়ালটা স্ফেয়ারের কারণে একটা প্রেসার ফিল করতেছে, নিশ্চয়ই তখন ওয়াল কি করবে? ওয়াল একটা রিয়াকশন ফোর্স দিবে, এবং রিয়াকশন ফোর্স দিবে বলেই এ কিন্তু এই যে স্থির থাকে, এই যে একদম স্টেডি অবস্থায় আছে, এটার কারণ কিন্তু রিয়াকশন ফোর্সটাও আছে। না হলে তো সে ওয়ালের মধ্যে ঢুকে যেত। স্ফেয়ারে যে ওয়েটটা আছে সেই ওয়েটটার কারণে সে তো ওয়ালের মধ্যে ঢুকে যেত, যাচ্ছে না কেন? ওয়াল তাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। এবং রিয়াকশন ফোর্স কিন্তু সবারই আছে। তুমি একটা টেবিলের উপর তুমি যদি একটা পার্টিকেল রেখে দাও, অবশ্যই টেবিল তাকে রিয়াকশন ফোর্স দিবে। এবং রিয়াকশন ফোর্স কোথায় দিবে? রিয়াকশন ফোর্স সবসময় কাজ করে ভার্টিক্যালি, উপরের দিকে। অর্থাৎ খেয়াল করো, এটা যদি আমার ওয়াল হয়, এই ওয়ালটা রিয়াকশন ফোর্স দিবে ওয়ালের সাথে ভার্টিক্যালি, এই যে উপরের দিকে, ওয়ালের সাথে ভার্টিক্যালি। দেখো সবাই, ওয়াল যে রিয়াকশন ফোর্স দিবে সেটা হবে ওয়ালের সাথে ভার্টিক্যালি, ওয়ালের সাথে ভার্টিক্যালি, এই যে রিয়াকশন ফোর্স। সবাই দেখো তো একটু বুঝো কিনা কিছুটা, যদি বুঝো তাহলে আমাকে বুঝাও, আর না বুঝলেও আমাকে বুঝাও। ওকে, তাহলে এখন আমরা এই ম্যাথটাতে তাহলে আমরা কি বলতে পারি, সবাই খেয়াল করো, আশা করি সবাই বুঝতে পেরেছো যে ইসিএফ এর ভ্যালু 90। এই যে ইসিএফ সবাই দেখতে পাচ্ছ 90। নেক্সট, নেক্সট আমি কোনটা লিখেছি? এসিএফ লিখেছি। সবাই দেখো এসিএফ, এটা হবে 180 মাইনাস থেটা। এই যে বাইরের অ্যাঙ্গেলটা, বাইরের অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থেটা। নেক্সট আমরা কোনটা লিখেছি? এসিই, এসিই হচ্ছে 90 প্লাস থেটা। সো আমরা কিন্তু ফিগার থেকে তিনটা অ্যাঙ্গেলই লিখলাম। লেখার পর আমরা এখন ক্যালকুলেশন কন্টিনিউ করব। তাহলে ক্যালকুলেশন কন্টিনিউ করলে কেমন হবে?
টি বাই সাইন 90, সাইন 90 ভ্যালু হচ্ছে 1। ডাব্লিউ বাই, সবাই জানি 180 হলে চেঞ্জ হয় না, 180 হলে চেঞ্জ হয় না, এটা সাইন ছিল, সাইনই থাকবে। আর বাই 90 আছে তো, 90 থাকলে চেঞ্জ হয়ে যায়, 90 থাকলে সাইন থেকে কজ হয়ে যাবে, 90 থাকলে এই যে 90 থাকলে সাইন থেকে এটা কজ হয়ে যাবে। সবাই জানি 90 থাকলে সাইন থেকে কজ হয়ে যায়, কিন্তু 180 থাকলে চেঞ্জ হয় না। ওকে, নেক্সট নেক্সট আমরা এখান থেকে নিশ্চয়ই বিভিন্ন রেশিও নিয়ে কাজ করব। তো রেশিও নেয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রুফ খেয়াল করতে হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখো, যদি একটু প্রুফটা লিখি, দেখো প্রুফে লেখা আছে টি ইকুয়াল ডাব্লিউ ইন্টু এ প্লাস এল ডিভাইড রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার। সবাই দেখো, এটা কিন্তু প্রুফে বলা আছে, হ্যাঁ এটা প্রুফে বলা আছে। আচ্ছা, ভালো কথা, তাহলে এটা প্রুফে বলা আছে। একজন বলো, প্রুফ দেখে বলো তো এখান থেকে কোন কোন রেশিও দরকার, কোন কোন রেশিও দরকার প্রুফ মেলাতে গেলে? টি, ডাব্লিউ এবং আর, কোন দুইটা লাগবে? টি ডাব্লিউ আর, টি আর ডাব্লিউ। এই তোমরা কি একমত টি আর ডাব্লিউ? ওকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, রাইট। এই যে টি দেখতে পাচ্ছি প্রুফে আছে, ডাব্লিউ ও প্রুফে আছে। সো প্রুফটা দেখে বুঝতে পারলাম যে টি লাগবে এবং ডাব্লিউ লাগবে। সো আমরা প্রুফটা মেলানোর জন্য এখন টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, প্রুফটা মেলানোর জন্য যে যে রেশিও লাগে আমরা ওইগুলোকে ব্যবহার করি। টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, যদি আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও নেই, তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি টি বাই 1 ইকুয়াল ডাব্লিউ বাই সাইন থেটা। টি ইকুয়াল ডাব্লিউ বাই টি। তো সবাই নিশ্চয় জানো যে সাইন থেটা মানে কি? সবাই জানো সাইন থেটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সবাই জানো সাইন থেটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এটা হচ্ছে তোমার সাইন থেটার মানে। সো আমরা তাহলে সাইন থেটা একটু দেখে আসি, ট্রায়াঙ্গেলটা সাইন থেটা কোন ট্রায়াঙ্গেল দেখে আসি, সবাই দেখে আসি, সেখান থেকে একবারে দেখে আসবো যে কোনটা পারপেন্ডিকুলার এবং কোনটা হাইপোটেনাস, একবারে দেখে আসবো। সবাই খেয়াল করো, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, এ সি বি ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল এ সি বি। এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি যে পারপেন্ডিকুলার কোনটা, হাইপোটেনাস কোনটা, একজন বলো। এ সি বি ট্রায়াঙ্গেল, রাইট, অর্থাৎ এখানে পারপেন্ডিকুলার হচ্ছে এবি আর হাইপোটেনাস হচ্ছে এসি। এসি হচ্ছে হাইপোটেনাস, পারপেন্ডিকুলার হচ্ছে এবি। ওকে, তাহলে আমরা সবাই দেখতে পেলাম যে এই ফিগার থেকে এবি পারপেন্ডিকুলার এবং এসি হচ্ছে হাইপোটেনাস। সো আমরা এখন কি করতে পারি? লিখতে পারি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাট মিন্স তুমি ফিগার খেয়াল করো, পারপেন্ডিকুলার হচ্ছে এবি আর হাইপোটেনাস হচ্ছে এসি। ওকে, এবি অ্যান্ড এসি, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনাস। সবাই এখান থেকে এটাকে উল্টায় দাও, নিচেরটাকে উল্টালে উপরে চলে যাবে, নিচেরটা উপরে চলে গেলে উল্টে যাবে। আমরা কাজ করি, এটাকে নাম্বার দিয়ে রাখি। এটাকে নাম্বার দিলাম কেন? আমাদের এখন বেশ কিছু ভ্যালু বের করতে হবে, আমাদের বেশ কিছু ভ্যালু বের করে আবার এখানেই বসাতে হবে। এই কারণে আমরা এখানে এখানে একটা নাম্বার দিয়ে রাখলাম। এখন আমরা বেশ কিছু ভ্যালু বের করে আবার এখানে বসাবো। সবাই দেখো, ভ্যালুগুলি বের করার জন্য আমরা ওই ট্রায়াঙ্গেলটারই হেল্প নিব। কোন ট্রায়াঙ্গেল? ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, তো মাহি বলো তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি লিখতে পারি এবিসি ট্রায়াঙ্গেল থেকে? এক্স্যাক্টলি, অর্থাৎ আমরা বলতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার।
তুমি যেটা বলেছো একই কথা। আমরা সবাই জানি যে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল অন্য দুইটা সাইডের স্কোয়ারের সামেশন। সবাই দেখো আমরা এবি এর ভ্যালু জানি না, কিন্তু বাকিগুলার ভ্যালু জানি। এই কারণে আমরা বাকিগুলাকে এক সাইডে নিয়ে যাই। বাকিগুলার ভ্যালু জানি না, বাকিগুলাকে আমরা এক সাইডে নিয়ে যাই। নেক্সট নেক্সট আমরা এসির ভ্যালু সবাই দেখো সবার কপিতে লেখা আছে। সবাই সবার কপি চেক করো, কপিতে দেখো এসির ভ্যালু লেখা আছে। কত লেখা আছে বলো? এল প্লাস এ লেখা আছে কপিতে। বিসির ভ্যালু কত লেখা আছে? শুধু এ, রাইট। তাহলে সবাই লিখো, আমরা কিন্তু দুইটা ভ্যালুই দেখো তোমাদের কপিতে লেখা আছে। আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে দিই। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কেমন হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস এ স্কোয়ার। সবাই এ স্কোয়ার কেটে দাও, সবাই এ স্কোয়ার কেটে দাও। দেখো সবাই এই যে এ স্কোয়ার এবং এ স্কোয়ার সবাই কেটে দাও। যদি কেটে দাও তাহলে কেমন হবে? এল স্কোয়ার প্লাস 2al। কেটে দিলে এল স্কোয়ার প্লাস 2al। নেক্সট হচ্ছে তুমি তাহলে এবির ভ্যালু বের করো। এবির ভ্যালু আসবে রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al। যে ভ্যালুটা তুমি মাত্র বের করলা, এই ভ্যালুগুলি তুমি বসিয়ে দিবা ইকুয়েশন 1-এ। সবাই ভ্যালু বসাবা, পুটিং ভ্যালুজ ইন 1। সবাই এক নাম্বারে ভ্যালু বসাবা। যদি এক নাম্বারে ভ্যালুটা বসাও, তো এক নাম্বারে ভ্যালু বসালে এক নাম্বার, হ্যাঁ, এক নাম্বারে ভ্যালু বসালে টি ইকুয়াল কি লেখা আছে? লেখা আছে ডাব্লিউ ইন্টু এসি বাই এবি। ডাব্লিউ ইন্টু এসি, ভালো কথা। এসির ভ্যালু তোমার কপিতে লেখা আছে এল প্লাস এ। নিচে এবি, এবির ভ্যালু তুমি মাত্র বের করলা, এবির ভ্যালু তুমি মাত্র বের করেছো। তো দেখো ভ্যালুটা বসালে কিন্তু আমাদের প্রুফটা মিলে গেল। হ্যাঁ, ভ্যালুটা বসালে আমাদের প্রুফটা মিলে গেল। আমি তাহলে সরাসরি এই ম্যাথটার ফিগারে চলে যাই। এক্সারসাইজ 8.2 এর 3 এর 2 নাম্বার। ওকে, দেখো এই ম্যাথটার ফিগারে যদি যাই, সবাই খেয়াল করো কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে কি বলা আছে আমি তো ফিগারের সাহায্যে বোঝাচ্ছি, সবাই দেখো। কোশ্চেনে বলা আছে এ বি সি নামে একটা ট্রায়াঙ্গেল আছে। কোশ্চেনে এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে। এ বি সি ট্রায়াঙ্গেল যে আছে, কথাটা কোশ্চেনে বলা আছে। আমি কোশ্চেন দেখে দেখে আঁকতেছি, আমি কোশ্চেন দেখে দেখে আঁকতেছি। তোমরাও চাইলে একটু পড়তে পারো মাঝে মাঝে। দেখো এবিসি ট্রায়াঙ্গেল কোশ্চেনে বলা আছে। নেক্সট বলা আছে যে এই এবিসি এর ইন সেন্টার হচ্ছে ও। ভালো কথা, এবিসি ট্রায়াঙ্গেলের ইন সেন্টার। ইন সেন্টার, কেউ কি বলার চেষ্টা করবা? ইন সেন্টার, ট্রায়াঙ্গেলের ইন সেন্টার কিভাবে ড্র করে? ট্রায়াঙ্গেলের ইন সেন্টার ড্র করে কিভাবে? সিস্টেমটা হচ্ছে যে ইন সেন্টার ড্র করার উপায় আছে দুইটা। ইন সেন্টার ড্র করার ওয়ে হচ্ছে দুইটা। প্রথম ওয়ে, ফার্স্ট ওয়ে হচ্ছে যে তুমি এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবা। এই অ্যাঙ্গেলকে এক্স্যাক্টলি বাইসেক্ট করবা। দেখো এই লাইনটা দেখে মনে হয় কি না যে ওই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে? সো তুমি কি করলা? তুমি ওই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলা। নেক্সট তুমি এই অ্যাঙ্গেলটাকেও একদম ইকুয়ালি বাইসেক্ট করে দিবা। অ্যান্ড ফাইনালি দেখো তুমি এই অ্যাঙ্গেল সি কেও এক্স্যাক্টলি মিডল থেকে, যে অ্যাঙ্গেল সি কে এক্স্যাক্টলি মিডল থেকে এটাকে বাইসেক্ট করবা। দ্যাট মিনস সবাই খেয়াল করো, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেলের বাইসেক্টর। সো আমরা কি ড্র করলাম? আমরা ড্র করলাম অ্যাঙ্গেলের বাইসেক্টর। সবাই ভালো করে শুনো যে ইনসেন্টারটা ড্র করা হয় দুইভাবে। আমি একভাবে ড্র করেছি, আরেকভাবে এখনই দেখাবো।
আর একটা ভাবে যে ড্র করা যায় সেটাও আমি দেখাবো এখনই। তো সবাই খেয়াল করো, প্রথমটা সবাই আবার খেয়াল করো যে ইন সেন্টার ড্র করা হয়েছে কিভাবে। ইন সেন্টার ড্র করা হয়েছে এভাবে যে তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বাইসেট করেছো, এই অ্যাঙ্গেলকে বাইসেট করেছো, এই অ্যাঙ্গেলটাকেও তুমি বাইসেট করেছো। তিনটা অ্যাঙ্গেলের বাইসেক্টর যে পয়েন্টে ইন্টারসেক্ট করে এই পয়েন্টকেই বলা হয় ইন সেন্টার। এই পয়েন্টকেই বলা হয় ইন সেন্টার, যার নাম কোশ্চেনে ও বলা আছে। দেখো কোশ্চেনে ইন সেন্টারের নাম বলা আছে ও, সো তুমিও এটার নাম দিয়ে দাও ও, ইন সেন্টার ও। আমি ও নাম দিয়ে দিলাম, ইন সেন্টার ও। ওকে, ইন সেন্টার আকার একটা ওয়ে দেখলাম। আচ্ছা, ইন সেন্টার আঁকা আরেকটা ওয়ে হচ্ছে তুমি এই ট্রায়াঙ্গেলের ভেতরে একটা সার্কেল ড্র করবা, এই ট্রায়াঙ্গেলের ভেতরে একটা সার্কেল ড্র করবা, সেই সার্কেলের সেন্টারটাই হবে ইন সেন্টার। কিরকম ব্যাপারটা খেয়াল করো, দেখো আমি কিন্তু একটা সার্কেল ড্র করতেছি, এই সার্কেলের যে সেন্টারটা, এই সেন্টারটাকে বলা হবে ট্রায়াঙ্গেলের ইন সেন্টার। দেখো আমি কি করলাম, ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেল অবশ্যই তিনটা সাইডকে টাচ করতে হবে, তিনটা সাইডকে টাচ না করলে কিন্তু হবে না, তিনটা সাইডকে টাচ করতে হবে, তিনটা সাইডকে টাচ করতে হবে। তাহলে ওই সার্কেলের যে সেন্টার ওইটাকে বলা হয় ট্রায়াঙ্গেলের জন্য ইন সেন্টার। তো তোমরা এক্সামে ফিগার ড্র করার সময় কিভাবে ড্র করবে আমি বলে দিই। এক্সামে ফিগার ড্র করার সময় তোমাদের প্রথম কাজ হবে, অবশ্যই তোমরা এটা জানো যে এই সমস্ত ফিগারগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে এবং সার্কেল হলে কম্পাস দিয়ে, কোনো অবস্থাতে এগুলো কিন্তু হাতে আঁকা যাবে না, হাতে বলতে ফ্রি হ্যান্ডে আঁকা যাবে না। এগুলো অবশ্যই স্কেল ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করতে হবে, এবং যদি কোনো সার্কেল ড্র করতে হয় অবশ্যই কম্পাস ব্যবহার করতে হবে। তো তোমরা এক্সামে যেটা করবা, এক্সামে তোমরা আগে ট্রায়াঙ্গেল আঁকবা না, তোমরা আগে সার্কেল ড্র করবা। তোমরা এক্সামে আগে সার্কেল ড্র করে নিবা, সার্কেলের সেন্টার নিশ্চয়ই থাকবে, ওই সেন্টারটাই হবে ইন সেন্টার। তারপর কি করবা, তারপর তুমি সাইডগুলো দিবা, এরপরে তুমি সাইডগুলো দিবা। সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপর তুমি সাইডগুলো দিয়ে দিবা। আচ্ছা, তাহলে এভাবে ড্র করলে ভালো হবে। যদি কেউ আগে ট্রায়াঙ্গেল ড্র করে ফেলো তারপরে কোনোভাবেই সার্কেলটা তুমি আর মেলাতে পারবা না, সার্কেলটা তুমি আর মেলাতে পারবা না। এই জন্য আগে সার্কেল ড্র করে তারপর সাইড দিয়ে ট্রায়াঙ্গেল এঁকে দিবা। ওকে, তাহলে সবাই ইন সেন্টারের ব্যাপার বুঝতে পারছো। তাহলে ইন সেন্টার যদি এরকম হয় তাহলে দেখো তো, এই লাইনটা যেহেতু এই অ্যাঙ্গেলকে বাইসেট করেছে, তো দেখো তো তাহলে একজন বলো দেখি, টোটাল অ্যাঙ্গেলটা যদি এ হয়, টোটাল অ্যাঙ্গেল যদি এ হয়, তো এই লাইনটা তো অ্যাঙ্গেলের বাইসেক্টর। তাহলে আমরা লেফট সাইডের এইটুকুর ভ্যালু কত হবে, রাইট সাইডের এইটুকুর ভ্যালু কত হবে, একজন বলার চেষ্টা করো। এক্স্যাক্টলি, এটা হবে a/2, এটা হবে a/2। তার কারণ খুবই সিম্পল, কারণ খুবই সিম্পল, কারণ টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এ, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে এ, যেখানে এডি হচ্ছে বাইসেক্টর। সো অবশ্যই লেফট সাইডেরটা a/2, রাইট সাইডেরটাও a/2, এই এর অর্ধেক, এর অর্ধেক লেফট সাইড, এর অর্ধেক রাইট সাইড। তাহলে সেম ভাবে আমরা নিশ্চয়ই বলতে পারি যে যেহেতু এটা অ্যাঙ্গেলের বাইসেক্টর, উপরেরটা b/2, নিচেরটাও b/2। একইভাবে আমরা বলতে পারি উপরের অ্যাঙ্গেলটা c/2, নিচেরটাও c/2। সবাই লিখে নাও, আমি যতটুকু কাজ করলাম সবাই লিখে নাও এটা। যদি লিখে নিয়ে থাকো তাহলে এখন তোমরা এখন তাহলে কি লিখবা, সবাই লিখো, সবাই লিখো। আচ্ছা, আশা করি সবাই ফিগার ড্র করতে পেরেছো। তো ফিগারটা আমার একটু সরিয়ে নিতে হচ্ছে, কিছু কথাবার্তা লিখতে হবে। ওকে সবাই তাহলে, আচ্ছা, আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার, সবাই একটু কোশ্চেনটা পড়ে আমাকে বলো যে কোশ্চেনে পি কিউ আর তিনটা ফোর্স কাজ করে প্রশ্নে বলা আছে। তো পি কিউ আর তিনটা ফোর্স যে কাজ করে কোশ্চেনে বলা আছে, কোন ডিরেকশনে কাজ করে কেউ বলতে পারবা? কোশ্চেনটা পড়ে বলো দেখি, সবাই কোশ্চেনটা পড়ে বলো, তিনটা ফোর্স পি কিউ আর এরা কোন ডিরেকশনে কাজ করবে, কোশ্চেনে বলা আছে দেখো। এক্স্যাক্টলি, ও এ ডিরেকশনে পি ফোর্স কোশ্চেনে বলা আছে।
ও বি ডিরেকশনে কিউ ফোর্স কোশ্চেনে বলা আছে, ও সি ডিরেকশনে আর ফোর্স কথাটা কোশ্চেনে বলা আছে। সবাই কাজটা করে নাও। ও এ বরাবর পি, অ্যালং ও বি কিউ, অ্যালং ও সি আর, কথাটা কোশ্চেনে বলা আছে। ওকে, এখন সবাই বেশ কিছু কথাবার্তা লিখে নাও। লিখবা কি? লিখবা হচ্ছে যে লেট ও বি দ্য অর্থ সেন্টার। সবাই লিখো লেট ও বি দ্য ইন সেন্টার, ও বি দ্য ইন সেন্টার of triangle ABC. Next, so three forces PQR act along. Three forces PQR act along. প্রথমটা ও এ ডিরেকশনে, পরেরটা ওবি ডিরেকশনে অ্যান্ড লাস্টেরটা ওসি ডিরেকশনে। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে ওই যে ইনসেন্টার, সিন্স O is the in-center of triangle ABC, since O is the in-center of triangle ABC, so AD, BE and CF, তোমরা নিজেরাই খেয়াল করো যে ফিগারে AD, B এবং CF এরা কারা, তাই না? ফিগারে AD, B এবং CF এরা কারা? ফিগারে AD, B এবং CF, so AD, B and CF are the bisector, exactly, are the bisectors of the angles A, B and C. আমরা জানি, তার মানে আমরা বুঝতে পারলাম ইন সেন্টার মানেই অ্যাঙ্গেলের বাইসেক্টর। সবাই কিন্তু কথাটা ভালো করে মনে রাখবা যে ইন সেন্টার মানেই হচ্ছে বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস, মানে বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস না, আসলে বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস। এই বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস এর কি ইন্টারসেক্টিং পয়েন্ট, তাই না? তিনটা বাইসেক্টরের ইন্টারসেক্টিং পয়েন্টটাই হচ্ছে ইন সেন্টার। ওকে, নেক্সট দেখো, আমরা কিন্তু অলরেডি এগুলো লিখে ফেলেছি দেখো ফিগারে। দেয়ারফর ফিগার থেকে সবাই খেয়াল করো, ফিগার থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেল BAO ইকুয়াল অ্যাঙ্গেল CAO ইকুয়াল A/2। দেখো আমরা কিন্তু এগুলো আগেই ব্যাখ্যা করেছি, সবাই খেয়াল করো ফিগার থেকে। ফিগার থেকে সবাই দেখো অ্যাঙ্গেল BAO, আবার দেখো অ্যাঙ্গেল CAO, এরা ইকুয়াল এবং A/2। সেম ভাবে আমরা এখন লিখবো এই দুইটা, আমরা এখন লিখবো এই দুইটা। তো সবাই যার যার কপি থেকে লিখে ফেলো, ফিগার দেখে থেকে লিখে ফেলো। অ্যাঙ্গেল কি লিখবো? এই যে এটা লিখবো এবং এটা লিখবো। তাহলে প্রথমটা কেমন হতে পারে? প্রথমটা হতে পারে অ্যাঙ্গেল ABO, পরেরটা কত অ্যাঙ্গেল CBO, এরা কাদের ইকুয়াল? B/2 এর ইকুয়াল। সেম ভাবে লাস্টেরটা দেখো, সি পয়েন্টে খেয়াল করো, সি পয়েন্টে অ্যাঙ্গেল ACO, অ্যাঙ্গেল BCO, এরা কার ইকুয়াল? C/2 এর ইকুয়াল। দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা একটু আগেই বুঝিয়েছি, আমরা একটু আগেই এই বিষয়গুলো বুঝিয়েছি যে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, তারা B/2, এই দুটো ইকুয়াল, তারা C/2। ঠিক এই বিষয়গুলো আমরা এখন লিখে রাখলাম। ওকে, লিখে রাখার পর আমাদের নিশ্চয়ই ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, আমরা লিখতে পারি ফ্রম ল্যামিস থিওরেম। সবাই লিখো ফ্রম ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম থেকে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো হচ্ছে নিশ্চয়ই P ডিভাইড সাইন লিখতে পারো, Q ডিভাইড সাইন লিখতে পারো, এবং তুমি R ডিভাইড সাইন লিখতে পারো। আমরা সবাই জানি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে আমরা সবাই পারি। কত? সবাই দেখো, এটা হচ্ছে অ্যাঙ্গেল BOC, সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাঙ্গেল BOC। ওকে, সবার কাছে কোশ্চেন,
অ্যাঙ্গেল বিওসি বের করতে গেলে কোন ট্রায়াঙ্গেলের সাহায্য নিতে হবে? একজন বলার চেষ্টা করো। অ্যাঙ্গেল বিওসি বের করতে গেলে কোন ট্রায়াঙ্গেলের হেল্প নেওয়া লাগতে পারে? বিএসি অ্যাঙ্গেলকে কন্টেইন করে এরকম একটা ট্রায়াঙ্গেলের নাম বলো। বিওসি এই অ্যাঙ্গেলটাকে কন্টেইন করে এরকম ট্রায়াঙ্গেলের নাম বলো। নাবিলা, তুমি এক্স্যাক্টলি ঠিক কথা বলেছো। নেওয়া যায় না ওই একটাই ট্রায়াঙ্গেল, অর্থাৎ বিওসি একমাত্র ট্রায়াঙ্গেল যেটা কিনা এই অ্যাঙ্গেলকে কন্টেইন করে। তুমি নিজেই খুঁজে বের করো। তুমি যদি অ্যাঙ্গেল সরি তুমি যদি ট্রায়াঙ্গেল বিওডি নাও, দেখো বিওডি নিলা, তো বিওডি ট্রায়াঙ্গেলে কি এই অ্যাঙ্গেলটা আছে? নাই। তুমি এখান থেকে যে কোনো ট্রায়াঙ্গেল খুঁজে বের করো, তুমি দেখবা একমাত্র ট্রায়াঙ্গেল বিওসি, যে ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা আছে। সো তোমাকে বুঝতে হবে যে তুমি কোন ট্রায়াঙ্গেল নিচ্ছ এবং কেন নিচ্ছ। আমরা এখন ট্রায়াঙ্গেল বিওসি নিয়ে কাজ করব। কেন? কেননা অ্যাঙ্গেল বিওসি আমাদের দরকার। আর এই অ্যাঙ্গেলটা পেতে গেলে এই অ্যাঙ্গেলকে কন্টেইন করে এরকম একটাই ট্রায়াঙ্গেল এখানে আছে, যার নাম বিওসি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল ছাড়া কিন্তু অন্য কোনো ট্রায়াঙ্গেল এখানে নাই যারা কিনা বিওসি কে কন্টেইন করে। সবাই লিখো, ইন ট্রায়াঙ্গেল বিওসি। ইন ট্রায়াঙ্গেল বিওসি, আমি লিখি তোমরাও লিখো, তারপর কথা বলতেছি। সবাই লিখো, অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিবিও প্লাস অ্যাঙ্গেল বিসিও ইকুয়াল। এই তোমরা তিনটা অ্যাঙ্গেল একটু মিলিয়ে নাও, যে ফিগারে আমি যে তিনটা অ্যাঙ্গেল আমি লিখলাম, এই তিনটা অ্যাঙ্গেল কারা কারা? ইন ট্রায়াঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল সিবিও অ্যান্ড অ্যাঙ্গেল বিসিও, এটা কারা কারা? আমি সংক্ষেপে দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। দেখো তারা কারা কারা। একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তার মানে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়েছি, নিয়ে এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন লিখেছি। কারো কি মনে আছে যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? সো আমরা নিশ্চয়ই বলতে পারি এই ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সামেশন নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে আসলাম যে এরা আসলেই ওই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল। নেক্সট, সবাই যার যার কপি দেখে বলো অথবা ফিগার দেখে বলো, কপি দেখে অথবা ফিগার দেখে বলো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত। এক্স্যাক্টলি, এটা b/2, এটা c/2। তুমি ফিগার দেখেও পাবা, আবার তোমার কপিতেও লেখা আছে। কোথায় লেখা আছে? এই দেখো সিবিও, খেয়াল করো, সিবিও লেখা আছে b/2। নেক্সট, বিসিও, বিসিও c/2, কপিতেও লেখা আছে, আবার ফিগার দেখলেও পাবা। সবাই সাইডটা চেঞ্জ করো। কেন চেঞ্জ করবা? কারণ তোমার বিওসি অ্যাঙ্গেল দরকার, এই কারণে তোমার বিওসি অ্যাঙ্গেলটা দরকার, এই কারণে তুমি চেঞ্জ করবা। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকমই থাকে আর কি ব্যাপারগুলা। ওকে, এখন আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে যে এই যে b/2 প্লাস c/2, তো এর একটা ভ্যালু বের করতে হবে। সবাই একটু লেফট সাইডে সরাই লিখো, রাইট সাইডে বেশ কিছু কাজ করতে হবে। সবাই একটু লেফট সাইডে সরিয়ে লিখো। ওকে, এখন আমাদেরকে একটু রাইট সাইডে দাগ দিয়ে বেশ কিছু কাজ করতে হবে। কাজটা কি বলি? কাজটা হচ্ছে b/2 প্লাস c/2 এর ভ্যালু বের করতে হবে। b/2 প্লাস c/2 এর ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু কিভাবে বের করা সম্ভব? সবাই এখানে অল্প কিছু জায়গা রেখে, হ্যাঁ এই যে এখানে অল্প জায়গা রেখে পাশে সাইড নোট দিবা। আমরা এখন কোন টার্গেটে আগাচ্ছি? আমাদেরকে এখন b/2 প্লাস c/2 এর ভ্যালু বের করতে হবে।
ওকে, দেখো সবাই নিশ্চয়ই এটা জানো যে ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি, যে কোনো ট্রায়াঙ্গেল এবিসি তে তিনটা অ্যাঙ্গেলের সামেশন অন 80 ডিগ্রি। নিশ্চয় এটা সবারই জানা। ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি তিনটা অ্যাঙ্গেল এ, বি অ্যান্ড সি, তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 আমরা সবাই জানি। সবাই কাজ করি, বি আর সি কে সবাই লেফট সাইডে রাখি, বি আর সি কে লেফট সাইডে রাখি, রাইট সাইডে লিখে দিই মাইনাস এ। আমরা এ কে নিয়ে গেলাম রাইট সাইডে, এ কে নিয়ে গেলাম রাইট সাইডে। এবার সবাই একটা কাজ করি, সবাই বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করে দিই। বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করি কিরকম, b/2 c/2 180 ডিগ্রি/2 মাইনাস a/2। কি করলাম, বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। আমরা কি লিখতে পারি ফাইনালি আমরা লিখতে পারি b/2 প্লাস c/2 ইকুয়াল 180/2 মানে কি নিশ্চয় 90। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে ব্যাপারটা। সেটা হচ্ছে যে 180/2 হচ্ছে 90 আর a/2 তো আছেই। সবাই ভ্যালু বসাও, সবাই খেয়াল করো এই যে এই ভ্যালুটা, এই যে এইটা। তাহলে সবাই এটার ভ্যালু কত পেলা, এটার b/2 প্লাস c/2 এটার ভ্যালু সবাই পেয়েছো 90 মাইনাস a/2। সবাই ভ্যালুটা বসিয়ে দাও, 90 ডিগ্রি মাইনাস a/2, সবাই ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস a/2, বাইরের মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই করলাম, বাইরের মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই করা হলো। এবার সবাই দেখো 180 মাইনাস 90 মানে কত, নিশ্চয় 90। 180 মাইনাস 90 90, সাথে প্লাস a/2। তাসফিয়া আমরা এতক্ষণ ধরে কি করলাম, করতে হবে। এক্স্যাক্টলি ঠিক কথা বলেছো। অর্থাৎ এখন আমাদেরকে এওসি অ্যাঙ্গেল বের করতে হবে এবং এওবি অ্যাঙ্গেল বের করতে হবে। তো এই দুইটা অ্যাঙ্গেল আমরা সিমিলারলি বের করব। সো প্রথম অ্যাঙ্গেলটা ভালো করে বের করে দেখিয়ে দিব, আর আমরা পরের দুইটা সবসময় সিমিলারলি লিখে দিব। সো সবাই এখন তাহলে লিখবা সিমিলারলি। সো সবাই কি করবা, সবাই সিমিলারলি লিখে বাকি দুইটা অ্যাঙ্গেল লেখার প্রিপারেশন নাও। সিমিলারলি প্রথম অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন 1 থেকে, অ্যাঙ্গেল এওসি। নেক্সট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি ইকুয়েশন 1 থেকে, অ্যাঙ্গেল এওবি। যদি আমরা সিমিলারলি লিখতে চাই, এটাতে আছে 90 প্লাস, নিশ্চয়ই এটাও 90 প্লাস হবে, এটাও নিশ্চয়ই 90 ডিগ্রি প্লাসই হবে। সো 90 প্লাস 90 প্লাস 90 প্লাস। নেক্সট বলো মাহি, বলো কি লিখবো, এটা কত এটা কত এবং কেন, কেন b/2 কেন? এটাই ব্যাপারে দেখো। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ এক্স্যাক্টলি। যাক তুমি ঠিক বুঝতে পারছো। যাক, তো সবার জন্য সংক্ষেপে বলি। সংক্ষিপ্ত কথাটা হচ্ছে যে তুমি খুব সিম্পলি চিন্তা করবা, সিম্পলি চিন্তা করো। এখানে ছিল বি আর সি, এখানে আছে এ। সো সিমিলারলি এখানে এ আর সি থাকার কারণে এটা বি হবে, অনুরূপভাবে এখানে এ আর বি থাকার কারণে এটা সি হবে। তো সিমিলারলি লিখে মেনলি এটাই চিন্তা করতে হয় যে উপরেরটা ভালো করে দেখে নিতে হয় যে উপরেরটা কেমন হয়েছে। বি আর সি থাকলে এ হচ্ছে, এ আর সি থাকলে অবশ্যই বি হবে। ঠিক এই সিস্টেমে লিখে নিতে হবে। সবাই ভ্যালুগুলি বসিয়ে দাও 1 নম্বরে। সবাই লিখো দেয়ারফর 1 বিকামস। ডিরেক্টলি আমরা 1 নম্বরে সবাই ভ্যালুগুলি বসিয়ে দিই। সবাই যার যার কপি দেখে 1 নম্বর খেয়াল করো, 1 নম্বরে কি আছে। সাইন, প্রথমটার ভ্যালু 90 ডিগ্রি প্লাস a/2। সবাই যার যার কপি থেকে 1 নম্বরটা দেখো। নেক্সট কিউ বাই সাইন 90 ডিগ্রি প্লাস b/2।
ফাইনালি আর বাই সাইন, আমরা কিন্তু 1 নাম্বার ইকুয়েশনে ভ্যালু বসাচ্ছি 90 প্লাস সি বাই টু। ইকুয়েশন 1-এ, ওকে, ইকুয়েশন 1-এ আমরা ভ্যালুগুলি বসালাম। এই সাহেবা বলো তো, 90 আছে, কি হবে? 90 থাকলে কি হয় আর কি হবে এখন? সবগুলা, সবগুলো তাই? ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছি ব্যাপারটা। মানে এটা সাইন হবে? ও আচ্ছা, আচ্ছা পরেরটা কি হবে, পরেরটা? ওকে, থ্যাংক ইউ, তুমি সবগুলো ঠিক বলেছো, সবগুলা ঠিক বলেছো। সবাই তাহলে খেয়াল করো, আমরা সবাই জানি 90 ডিগ্রি থাকলে চেঞ্জ হয়, 90 ডিগ্রি থাকলে চেঞ্জ হয়, 90 থাকলে চেঞ্জ হয়। সো সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে কজ, সাইন চেঞ্জ হয়ে কজ। আশা করি সবাই এগুলো জানো। তো আমরা ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে রেশিও। আমরা সবাই জানি ডিভিশন মানেই রেশিও। দেখো এখানে সবগুলো ডিভিশন লেখা আছে, ডিভিশন মানেই হচ্ছে রেশিও। সো আমরা কি বলতে পারি, দেয়ারফর ডিভিশন মানেই রেশিও। সো বলতেই পারি পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল দিস দিস অ্যান্ড দিস। দেখো প্রমাণটা কিন্তু হলো, হ্যাঁ, প্রমাণটা হলো। ওকে, আমরা প্রমাণটা করতে পারলাম মোটামুটি, এটাই ছিল শর্ট। তো এটার একটা এক্সট্রা আছে, এক্সট্রা, এই এক্সট্রা পার্টটা করার জন্য আমরা আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করব। তো সবাই এই কপিটা ঠিক মতো রাখবে, সবাই এই কপিটা ঠিক মতো রাখবে। এই ম্যাথটা কিন্তু এখানেই শেষ, কিন্তু এটার আরও কিছু এক্সট্রা আছে, সেটা করার জন্য সবাই এই কপিটা অবশ্যই সাথে রাখবে। আগামী ক্লাসে এই কপিটা সামনে রাখবে, তারপরে এটার কিছু এক্সট্রা আমি করে দিব আগামী ক্লাসে। তাহলে এতটুকুতে তো আশা করি